call. Roll number 1. Sir. Yes, sir. Roll number 2. Present, sir. 3. Present, sir. 4. Roll number 4. Present, sir. 5. Present, sir. 6. Present, sir. 7. 8. Present, sir. 9. Yes, sir. 10. Yes, sir. 11. 12. 13. Present, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes, sir. 17. Yes, sir. 18. 19. Yes, sir. 20. Yes, sir. 21. 22. Yes, sir. 23. Yes, sir. 24. Yes, sir. 25. 26. 27. 28. 29. Yes, sir. 30. Yes, sir. 31. Yes, sir. 32. 32 9. 33. Yes, sir. 34. Yes, sir. 35. Yes, sir. 36. Yes, sir. 37. Yes, sir. 38. Present, sir. 39. Yes, sir. 40. 40. Yes, sir. 41. Yes, sir. 42. 42. 43. 44. Yes, sir. 45. Yes, sir. 46. 47. 47 acho. 48. Yes, sir. 49. Yes, sir. 50. Yes, sir. 14. 41. জি স্যার আছে আর কেউ আছে? তোমাদের মাইকটা সবার মাইকটা অফ রাখবে। আমি লাস্ট ক্লাসে এই পর্যন্ত এসেছিলাম যে কমার্শিয়ালি একটা প্লেটিং ট্যাঙ্কের কাট ওয়ে ভিউ দেখানো হচ্ছে, যেখানে আমরা সাইমালটেনিয়াসলি অনেক ক্যাথোডের উপরে কোটিং ফেলতে পারি। তারপরে এখান থেকে আমরা আজকে শুরু করব যে ইলেকট্রোপ্লেটিং কেন করব, তার এখানে 4টা উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তা অ্যাপিয়ারেন্স, protection, engineering or mechanical property development, special surface property. First one, 2 participants raised hand. হ্যাঁ কি বলো, 2জন পার্টিসিপেন্ট। হ্যাঁ স্যার আমি রোল 47 প্রেজেন্ট দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আর আরেকজন, ঠিক আছে দিয়ে দিলাম আরেকজন। 46 আছে স্যার। 40 স্যার 46 43 ঠিক আছে দিয়ে দিলাম। Sir, I'm in 21, sir. 21 Sir, 12. 12 আগে আসবা, যারা পরে এসছে আগে আসবা। ঠিক Sir, আছে 21. 20 কত? Sir, 21. 21 দেওয়া হচ্ছে, 12 দেওয়া হচ্ছে, 21 দেওয়া হচ্ছে, 43 Sir, 21, দেওয়া হচ্ছে, 12 21 43 47 দেওয়া Sir, হচ্ছে। 46. স্যার 46 হবে, ওটা 43 নাই আসলে। 43 না, আচ্ছা 46 ঠিক আছে। হ্যাঁ
হ্যাঁ, ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাপিয়ারেন্স বা ডেকোরেটিভ প্লেটিং বলা হয়। আমরা কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউতে আমাকে প্রথমে যেটা চিন্তা করতে হয়, আমি কত বেশি দাম পাবো জিনিসটার উপরে এবং কাস্টমারকে কত বেশি স্যাটিসফাই করতে পারবো। কাস্টমারকে স্যাটিসফাই করতে হলে ফার্স্টেই আসে অ্যাপিয়ারেন্স, যে কোনো জিনিসের অ্যাপিয়ারেন্স। প্রপার্টিটা পরে আসে। কাস্টমার এটা কেনার পরে প্রথমে কেনে দুইটা জিনিসের উপর ভিত্তি করে দেখতে তার কাছে ভালো লাগে কিনা এবং কথার বেসিসে প্রপার্টি কেমন সেটা। এরপরে প্রপার্টিটা আসলে আমি যেটা বললাম সেটা আছে কিনা সেটা সে যখন ব্যবহার করে তখন বুঝতে পারে, শুরুতে বুঝতে পারে না। তো ফার্স্ট যেটা সে দেখতে পারে বুঝতে পারে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। তা আমরা অর্ডিনারি স্টিল যেগুলো ব্যবহার করি অথবা জিঙ্ক ডাইকাস্টিং এর অনেক প্রোডাক্ট ব্যবহার করি বা কম দামি যে সমস্ত মেটাল ব্যবহার করি, এগুলো আমাদের বেশি ব্যবহার করতে হয় এভরিডে লাইফে। এইগুলো most of these everyday used articles are dull and not very attractive, দেখতে চার্মিং না। ফলে কোন একটু সারফেস ট্রিটমেন্ট করে আমি যদি চার্মিং করে দিতে পারি তাহলে কাস্টমারের কাছে এটা খুবই অ্যাট্রাকটিভ হয়ে যায়, তখন কাস্টমার এটা কেনে। আমাদের বর্তমান বিশ্বে এই জিনিসটা চায়নার সঙ্গে কেউ পেরে ওঠে না, এই জন্য চাইনিজ গুডস সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ পেরে ওঠে না। আজকে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যে গন্ডগোল, সেখানে ইন্ডিয়ারা চাইনিজ প্রোডাক্ট বয়কট করছে, তারপরেও বয়কট করে দেখা যাচ্ছে নিজেরাই বিপদে পড়ে যাচ্ছে, কারণ এত বেশি ওই জিনিস ইউজ হচ্ছে তাদের দেশে যে বয়কট করা মানে তখন তাদের নিজেদের প্রোডাক্ট হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, কুলায় উঠতে পারছে না, নিজের এক্সপেন্সিভ নিজেদের দেশের প্রোডাক্ট অ্যাট দ্য সেম টাইম অত বেশি চার্মিং না। ডেকোরেটিভ করতে হবে প্রোডাক্টকে। বলা হচ্ছে ডেকোরেটিভ আমরা কিভাবে করতে পারি, আমাদের এভরিডে ইউজে যে জিনিসগুলো আমরা ইউজ করি অর্ডিনারি স্টিল, সেগুলোর উপরে যদি আমরা ক্রোমিয়ামের একটু কোটিং দিয়ে দেই তাহলে এটা দেখতে খুব শাইনি হয়। হ্যাঁ, ক্রোমিয়াম কোটিং এর অন্য উদ্দেশ্য আছে, এখন সে অন্য উদ্দেশ্যের কথা আমরা যাব না। আমরা এখন অ্যাপিয়ারেন্সের কথাই বলছি। আমরা যদি একটু ক্রোমিয়াম কোটিং করে দেই তাহলে দেখতে খুব অ্যাট্রাকটিভ হয়। তোমাদের ডোমেস্টিক পারপাজে বাথরুম ফিটিংস এর ভিতরে যে পানির ট্যাপগুলো আছে, হ্যাঁ, কালার কি, কালার হচ্ছে সাদা, বলবো ব্রাইট হোয়াইট, খুব উজ্জ্বল সাদা, চকচক করে একেবারে। আমাদের এই ট্যাপগুলো হচ্ছে ব্রাসের তৈরি, যাদের বাসায় ট্যাপগুলো পুরানো হয়ে গেছে, উপরের ক্রোমিয়াম কোটিং উঠে গেছে, দেখবা ভিতরের ব্রাশ কালার বেরিয়ে এসছে। তা জিনিসটা হচ্ছে সাবস্ট্রেট হচ্ছে ব্রাশ আর উপরে ক্রোমিয়ামের কোটিং দেওয়া আছে। ক্রোমিয়ামের কোটিং এর একটা উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাট্রাকটিভ করা, এই অন্য উদ্দেশ্য আছে, ওটা যখন আসবে তখন আমি বলবো। A thin chromium coating improves their appearance. এখন থিন কেন কথা বলা হয়েছে, ক্রোমিয়াম এক্সপেন্সিভ। ক্রোমিয়ামের যদি থিক কোটিং দেওয়া হয় তাহলে জিনিসটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। যখন আমি ডেকোরেশনের কথা বলছি তখন আমি এক্সপেন্সিভ করব না, আমি থিন দিলেই হয়ে যাচ্ছে, জিনিসটা ঢেকে যাচ্ছে এবং ক্রোমিয়ামের ব্রাইট কালার আমরা দেখতে পাচ্ছি। A thin chromium coating improves their appearance and adds to their sales value, এবং প্রোডাক্টের সেলস ভ্যালুকে অনেক বাড়িয়ে দেয়। কাস্টমার ওই ডাল প্রোডাক্ট না কিনে আমাকে এটা কিনবে, খুব সামান্য একটু ক্রোমিয়াম কোটিং আমি দিয়ে দিয়েছি। কিন্তু এই ক্রোমিয়াম কেন এই যে থিনের কথা বলা হচ্ছে, ক্রোমিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইলেকট্রোপ্লেট ফর ডেকোরেটিভ পারপাজেস। থিক ক্রোমিয়াম আর এক্সপেন্সিভ, ক্রোমিয়াম এক্সপেন্সিভ বলে আমি যদি থিক দিতে যাই তাহলে আমার কনজাম্পশন হবে অনেক বেশি, তো এক্সপেন্সিভ হয়ে যাবে। তো সেই জন্য করা হয়। আবার থিন ক্রোমিয়াম দিলে একটু যদি রাবিং অ্যাকশন হয়, বাসা বাড়িতে অনেকেই এটাকে পরিষ্কার করে, আমার নিজের বাসাতে যে কাজের যে মানুষ আছে তাকে পরিষ্কার করতে বলা হয়, সে তো অত জানে না, ওই যে অ্যাব্রাসিভ যে পেপারগুলো আছে সে সেই পেপারগুলো দিয়ে পরিষ্কার করে। আমি একদিন দেখলাম সে পেপারগুলো দিয়ে জোরে জোরে ওই ঘষা দিচ্ছে। আমি একদিন বললাম এটা দিয়ে যদি জোরে জোরে ঘষা দেওয়া হয় তাহলে উপরে ক্রোমিয়ামটা উঠে যেয়ে ভিতরে ডাল ব্রাশ কালার চলে আসবে, তো নিষেধ করলাম তাকে। তা সেই জন্য যাতে উঠে গেলেও যাতে থাকে সেজন্য তাহলে আমার আরেকটা উপায় কি আছে, থিক ক্রোমিয়াম দিতে হবে। থিক ক্রোমিয়াম দিলে তো সেই জিনিসটার দাম অনেক বেশি পড়ে যায়। তো সেই জন্য কি হয়, যেটা করা হয় যে প্রথম এখানে যে কথাটা বলা আছে, hence decorative chromium deposits are almost universally applied over undercoats of copper and oblique or nickel, and the final chromium coating is very thin. যেটা করা হয় খরচ বাঁচানোর জন্য, ঠিক ক্রোমিয়াম না দিয়ে প্রথমে ব্রাশ ট্যাপ বা অন্য যে প্রোডাক্ট আছে তার উপরে নিকেল অথবা কপারের একটা কোটিং দিয়ে নেওয়া হয়। নিকেল কপার রিলেটিভলি চিপার দেন ক্রোমিয়াম।
নিকেল দেওয়া হয় অথবা কপার দেওয়া হয়, তার উপরে ক্রোমিয়াম দেওয়া হয়, থিন ক্রোমিয়াম দেওয়া হয়, তাহলে ব্যাকআপ থাকছে, ক্রোমিয়াম উঠে গেলেও কপার বা নিকেল কোটিং থেকে যাচ্ছে আমার। অথবা করা হয় কি, এই যে অবলিক দেওয়া আছে, অর না, এবারে অ্যান্ড চিন্তা করো, কপার এবং নিকেল দুইটারই কোটিং দেওয়া হয় পরপর ব্রাশের উপরে, প্রথমে একটা কোটিং, পরে আরেকটা কোটিং, থার্ড কোটিং যে হয়ে যায় ফাইনালি ক্রোমিয়াম থিন কোটিং। তো একটা আন্ডারকোট দিয়ে নেওয়া হয়, কপার অথবা নিকেল অথবা দুইটাই দেওয়া হয়, এবং উপরে ফাইনালি ক্রোমিয়ামের থিন কোটিং দেওয়া হয়, যাতে ক্রোমিয়ামটা কোনো কারণে উঠে গেলে আমার ব্যাকআপ হিসেবে আরো কোটিং থেকে যায়। তো এইভাবে জিনিসটাকে অ্যাট্রাকটিভ করা হচ্ছে ক্রোমিয়াম দিয়ে, এবং তাকে চিপার করা হচ্ছে থিন ক্রোমিয়াম দিয়ে। থিন ক্রোমিয়াম দিলে আবার যে প্রবলেমটা চলে আসছে সেটাকে আবার সাপ্লিমেন্ট করা হচ্ছে কপার অথবা নিকেল আন্ডারকোট দিয়ে। তা কি হচ্ছে তাহলে, আমরা ডেকোরেটিভ কোটিং এর জন্য আমরা দেখলাম যে আমরা ক্রোমিয়াম দিতে পারি, আন্ডারকোট হিসেবে কপার বা নিকেলও দেওয়া হয়। তোমার কিছু কিছু ট্যাপ, পানির ট্যাপে ক্রোমিয়াম না দিয়ে নিকেলও দেওয়া হয়, শুধু নিকেল, এক্সটার্নাল কোটিংটাই নিকেলের থাকে, ক্রোমিয়ামের থাকে না। এছাড়া ডেকোরেটিভ পারপাজে আমরা কি কি মেটাল ইউজ করি? আদার কমন ডেকোরেটিভ কোটিং ইনক্লুডস গোল্ড, সিলভার, নিকেল, কপার, ব্রাস, ব্রোঞ্জ এটসেট্রা। খুব এক্সপেন্সিভ কিছু বানাতে গেলে আমরা গোল্ড কোটিং দেই, সিলভার কোটিং দেই, ইত্যাদি ইত্যাদি, এবং এই সমস্ত আরো অনেক কিছু কোটিং দেওয়া হয়। 2 নম্বর পারপাস ছিল প্রোটেকশন। প্রোটেকশন বলতে আমরা দুইটা কথাকে বুঝে থাকি, একটা হচ্ছে করোশন প্রোটেকশন, আর একটা হচ্ছে যে অ্যাব্রাশন, দ্যাট ইজ উইয়ার প্রোটেকশন। উইয়ার প্রোটেকশনটাকে আবার দুই ভাগে ভাগ, মানে দুইটা ক্যাটাগরিতেই ফেলা যায়, প্রোটেকশনের ভিতরেও ফেলা যায়, আবার মেকানিক্যাল প্রপার্টিজের ভিতরেও ফেলা যায়। তা যেটাকে আমরা শুধুমাত্র প্রোটেকটিভ পারপাজে ইউজ করি সেই করোশনটাকে আমরা বলি দ্য কমন। আমরা যে কপার, নিকেল বা ক্রোমিয়াম অ্যাপ্লাইড টু অটোমেটিক হার্ডওয়্যার, যেগুলোর উপরে এইগুলো দিচ্ছি কি ডেকোরেটিভ পারপাজে, কিন্তু এটা অ্যাট দ্য সেম টাইম অন্য পারপাজেও সার্ভ করছে, সেটা হচ্ছে প্রোটেকশন দিচ্ছে ফ্রম করোশন। And numerous other items not only imparts a pleasing appearance, এইগুলো যে দিচ্ছি প্লিজিং পারপাসেই দেই, কিন্তু সেটা শুধু প্লিজিং পারপাস সার্ভ করছে না, বাট অলসো প্রোটেক্টস দ্য সাবস্ট্রেট ফ্রম করোশন, করোশন থেকেও এটাকে সার্ভ করছে। স্টিলের উপরে আমরা যদি দেই, আমরা জানি যে কপার, নিকেল বা ক্রোমিয়াম এই তিনটাই স্টিলের সাপেক্ষে হচ্ছে ক্যাথোডিক, এবং যে কারণে আমরা অ্যানোডের উপরে ক্যাথোডের কোটিং দিচ্ছি। তা ক্যাথোডের কোটিং দিলে এটা তোমার কি হবে, করোশনটা অনেক কমে যাবে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি মনে আছে তোমাদের কারো? স্টিলের উপরে আমরা কপার, নিকেল বা ক্রোমিয়াম, দ্যাট ইজ ক্যাথোডিক প্রোটেকশন যদি আমরা দেই, তাহলে কি হচ্ছে যে অ্যানোড, যেটা স্টিল, যেটা অ্যানোড ছিল, যেটা দ্রুত অ্যাটমসফেরিক এনভায়রনমেন্টে করোশন হয়ে যায়, এখন সেটা ঢেকে যাচ্ছে, ঢেকে যে অ্যাটমসফেরিক এনভায়রনমেন্টে আমার ক্রোমিয়াম, নিকেল বা কপার আসছে, তার মানে ক্যাথোডিক প্রোটেকশন দিলাম, ফলে আমার করোশন রেট অনেক কমে যাবে। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা কারো মনে আছে? পারফোরেশন থাকা যাবে না এখানে। পারফোরেশন থাকা যাবে না, রাইট, ভেরি গুড। কে বললে? নাম কি? আবরার স্যার, আবরার, রোল থ্যাংক ইউ। 4। আবরার, রোল 4, বুঝতে পারছি। হ্যাঁ, পারফোরেশন থাকা যাবে না। পারফোরেশন থাকলে কি ক্ষতি হবে? স্যার যে আনফেভারেবল এরিয়া আছে। হ্যাঁ, শর্ত হচ্ছে এটা, পারফোরেশন থাকা যাবে না। আর জিঙ্কের উপরে, সরি, স্টিলের উপরে জিঙ্কের কোটিং দিলে উল্টাতে হয়ে যায়, পারফোরেশন থাকলে কোনো ক্ষতি নাই, কারণ ফেভারেবল এরিয়ার হিসেবে তখন কাজ করে, আনফেভারেবল এরিয়ার হিসেবে কাজ করে না। When corrosion prevention is the principal aim, তার মানে এইগুলো দিয়ে আমি যখন দিচ্ছি অ্যাপিয়ারেন্স পারপাজে, সে ডুয়েল পারপাস সার্ভ করে যাচ্ছে। যখন corrosion prevention is the principal aim of coating, যখন শুধুমাত্র উদ্দেশ্য থাকে corrosion prevention, তখন আমরা জিঙ্ক কোটিং খুব বেশি ইউজ করি, কারণ এটা ইকোনমিক্যাল এবং ইফেক্টিভ মেটাল অ্যাভেলেবেল, খুব ইকোনমিক্যাল হয়ে যায়। জিঙ্ক ইজ দ্য মোস্ট ইকোনমিক্যাল ফর প্রিভেন্টিং স্টিল ফ্রম রাস্টিং। জিঙ্ক গ্যালভানাইজড আয়রনের উপরে জিঙ্কের কোটিং দিয়ে দেওয়া হয়, তার উদ্দেশ্য থাকে শুধু করোশন প্রিভেনশন করার জন্য। তবে অ্যাট দ্য সেম টাইম এখন ওই যে অ্যান্টিমনি দেওয়া হয়, অ্যান্টিমনি দিলে হয় কি, ওর গ্লেসটা চলে আসে, মানে সেটা আবার অ্যাডিশনাল অ্যান্টিমনি দেওয়া হচ্ছে। শুধু জিঙ্ক দিলে গ্লেস আসবে না, শুধু জিঙ্ক দেওয়া হয় শুধুমাত্র করোশন প্রিভেনশনের জন্য।
আর অ্যান্টিমনি দিয়ে ওই যে পাতা পাতা বা অন্য অন্য বিভিন্ন রকম ডিজাইন করা যায়। অ্যাটমসফিয়ারিক করেশনের জন্য আমরা জিঙ্ক দিয়ে থাকি, খুব ইকোনমিক্যাল একটা প্রসেস। কিন্তু অন্য করেশন মেরিনে যদি আমরা যাই, মেরিন এনভায়রনমেন্টে, তখন জিঙ্ক অতটা প্রোটেকশন দিতে পারে না, তখন ক্যাডমিয়াম দিতে হয়। যদিও ক্যাডমিয়াম অনেক বেশি এক্সপেন্সিভ, বাট ইজ সুপিরিয়র টু ইট ফর সাম এনভায়রনমেন্টস, স্পেশালি মেরিন। কিন্তু মেরিন এনভায়রনমেন্টে জিঙ্ক তেমন কাজ করে না, সেই জন্য তখন এক্সপেন্সিভ হলেও আমরা ক্যাডমিয়াম দিয়ে থাকি। আর এটা আমরা জানি সবাই, বেভারেজ ক্যান বা ফুড কন্টেইনার আমরা টিন দেই। কেন দেই তোমাদের মনে আছে, অনেকবার বলেছি আমরা। কারণ টিন হচ্ছে দিলে, টিন কি ক্যাথোডিক, স্টিলের সাপেক্ষে টিন ক্যাথোডিক, তাহলে এখানেও শর্ত আছে কোনো পারফোরেশন থাকা যাবে না। আর বেভারেজ ক্যানে বা ফুড কন্টেইনারে টিন দেওয়ার আলাদা একটা কারণ, স্পেশাল একটা কারণ, টিন খাবারের কন্ট্যাক্টে আসবে এবং কোনো টক্সিক প্রোডাক্ট তৈরি করবে না। Tin plating of steel for use in the tin can is the largest single use of electroplating in terms of tonnage of product. এবং ওয়েট বেসিসে আমরা যদি বিভিন্ন মেটালের যে সমস্ত ইলেকট্রোপ্লেটিং করি বিভিন্ন পারপাজে, বিভিন্ন সাবস্ট্রেটের উপরে, তার ওয়েট বেসিসে দেখা যায় যে প্রচুর পরিমাণে ওয়ার্ল্ড ওয়াইড বেভারেজ ক্যান ইউজ হয় এবং সমস্ত বেভারেজ ক্যানে টিন কোটিং থাকে এবং ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে দেওয়া হয়। তো এইভাবে সারা ওয়ার্ল্ডের কথা যদি আমরা চিন্তা করি, দেখা যায় tin coating applied by electroplating process is the largest single use in terms of tonnage of the product. সব থেকে বেশি ইউজ হয় tin electroplating। থার্ড পারপাস ছিল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল প্রপার্টিস। আমরা করশন প্রোটেকশনের জন্য বা অ্যাপিয়ারেন্সের জন্য কোটিং যেটা দেই, সেটা থিকনেস যা হয়, ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল প্রপার্টিসের জন্য কোটিং যেটা দিতে হয় তার থিকনেস রিলেটিভলি ঠিক হতে হয়। কারণ এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল প্রপার্টি বলতে হার্ডনেস, ওয়্যার রেজিস্ট্যান্স এইগুলোকে বোঝায়। ওয়্যার রেজিস্ট্যান্সটা আমি বলছি যে ওই প্রোটেকশন পারপাজেও দেওয়া হয়, এটা ওখানে ওই টাইপের ভিতরেও এটা ঢুকে যায়, এই টাইপের ভিতরেও এটা ঢুকে যায়। আর হার্ডনেস আর ওয়্যার রেজিস্ট্যান্স এটা হচ্ছে সিমিলার প্রপার্টি, যে কাজ করলে মেটালের হার্ডনেস বাড়ে সেই একই কাজে ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ে। দ্যাট ইজ ওয়্যার রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু হার্ডনেস। ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল পারপাজে দ্যাট ইজ এই দুটা বাড়ানোর জন্য যে কোটিং দেই না কেন সেটা ইউজুয়ালি থিকার হয় দেন দ্য কোটিং থিকনেস অ্যাপ্লাইড ফর ডেকোরেশন অ্যান্ড দ্য করশন প্রিভেনশন পারপাজেস। কিছু এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে যে গান ব্যারেল আমরা জানি এখান থেকে কি হয়ে যাচ্ছে যে গুলি বেরিয়ে যায়। গুলি যখন বেরিয়ে যাবে ব্যারেলের ভিতর দিয়ে, তাহলে কি হবে, গুলিটা ব্যারেলের সারফেসের সঙ্গে ঘষে 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 যাবে, বামে ডাইনে কোনো দিকে যেতে পারবে না, উপরে নিচে ও একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ডিরেকশন বরাবর যাবে। তা যাওয়ার সময় সে সারফেসে যে অ্যাব্রাশন হবে, সারফেস কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। সেই ক্ষয়টা রোধ করার জন্য কি করা হয়, ওই গান ব্যারেলের ভিতরের সাইডে থিক ক্রোমিয়ামের কোটিং দেওয়া হয় টু ফর্ম ডাইস। কেমন, যে কোনো কাস্টিংয়ে আমরা যখন কোনো কিছু শেপ দেই, মেটাল গালানোর পরে বা সলিড হয়ে যাওয়ার পরে সেমি সলিড অবস্থায় আছে, এইটাকে যখন বিভিন্ন শেপ দিতে যায় ডাইজের, সেই শেপটা ডাইস তৈরি করা হয়। তার ভিতরে ওই সেমি সলিড ওইটাকে রেখে তারপরে উপর দিয়ে আরেকটা চাপ দেওয়া হয়। এই চাপ দেওয়ার সময় মেটালের চাপে ডাইজের ভিতর ক্ষয় হয়ে যেতে পারে, সেই জন্য ডাইজের ভিতরে আমাকে কি তোমার রেজিস্ট্যান্স, উইয়ার রেজিস্ট্যান্স প্রপার্টি ডেভেলপ করা লাগে। রোল দিয়ে যখন কোনো মেটালকে রোলিং করা হয়, তখন মেটালও রোলের সারফেসে চাপ দেয়, ফলে রোলের সারফেসটাকে হার্ডনেস যথেষ্ট বেশি হতে হয়, ওয়্যার রেজিস্ট্যান্স যথেষ্ট বেশি হতে হয়। তা নাহলে রোলের সারফেস থেকে রোলারের মেটাল ওখান থেকে সরে যাবে, ক্ষয় হয়ে যাবে এবং তার ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে। তারপরে আর একটা এক্সাম্পল বলা হচ্ছে আইসি ইঞ্জিন মানে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনের ভিতরে যে পিস্টন আছে, ইন্টারনাল কম্বাশনে পিস্টন আছে, সিলিন্ডার এন্ড পিস্টন আছে, যার ভিতরে সিলিন্ডারের ভিতরে পিস্টনটা ওঠানামা করে। তো ওখানে সামহাও
অ্যালুমিনিয়াম অক্সাইড পার্টিকেল চলে আসে। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, আমরা জানি তোমরা যখন মেটালের মাইক্রোস্ট্রাকচার তোমরা দেখেছো, ফাইনাল স্টেজে যেয়ে তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে পলিশিং করে থাকো। উদ্দেশ্য হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড হার্ড পার্টিকেল, এই হার্ড পার্টিকেল মেটালের সারফেসের ভিতরে আর যতটুকু ইনহোমোজেনিটি আছে সেই ইনহোমোজেনিটিটা সে দূর করে দেয়। সো অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ওই আইসি ইঞ্জিনের ভিতরে থাকবে এবং পিস্টন দিয়ে চাপ দেওয়া হবে, সো অ্যালুমিনিয়াম অক্সাইড এটা হার্ড এবং অ্যাট দ্য সেম টাইম শার্প, তো পিস্টনের সারফেসকে সে ক্ষয় করে ফেলবে। তো এই ক্ষয়টা যাতে না করে, সে পিস্টনের ভিতরে তোমার সিলিন্ডার এবং পিস্টনের ভিতরে তোমার টিনের কোটিং দেওয়া হয়। টিনের কোটিং দেওয়া থাকলে ওর ভিতরে অ্যালুমিনিয়াম অক্সাইড, শার্প অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হার্ড অ্যালুমিনিয়াম অক্সাইড পার্টিকেল থাকলেও সে টিন কোটিংকে সহজে রিমুভ করতে পারে না। ওয়ার রেজিস্ট্যান্স অফ টিন কোটিং ইজ বেটার ডিউরিং দ্য রানিং ইন পিরিয়ড, মানে সার্ভিস কন্ডিশনে অ্যালুমিনিয়াম অক্সাইড তোমার পিস্টনের সারফেসকে, সিলিন্ডারের সারফেসকে যাতে নষ্ট করে না দিতে পারে, সেই জন্য ওর ভিতরটা টিন প্লেটিং করে দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং প্রপার্টির আরো দুই একটা স্পেশাল কেসের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা যদি ইঞ্জিনিয়ারিং প্রপার্টি ডেভেলপ করার জন্য কার্বোরাইজিং করি, ফর এক্সাম্পল এরকম একটা সিম্পল একটা শেপ, যে কোনো একটা প্রোডাক্ট কার্বোরাইজিং করব। কার্বোরাইজিং করা মানে কি, কার্বন এখান দিয়ে ঢুকে যাবে। তোমাদের জানা আছে কার্বোরাইজিং মানে কার্বন এখান দিয়ে ঢুকবে।